আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। অর্থাৎ আমাদের যেই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, অর্থাৎ মার্চের পর থেকে আমাদের ইতিহাসের যে অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই অংশটুকু নিয়ে আমরা কথা বলবো। তো বেসিক্যালি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে আসলে অসংখ্য টপিক উঠে আসবে, যেগুলো আমাদের জন্য প্রিলিমিনারির জন্য, রিটেনের জন্য, ভাইবার জন্য সবসময় ইম্পর্টেন্ট। আমি যে কথাটা সবসময় বলে থাকি যে বিসিএস এক্সাম মানেই কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে খুব ভালো একটা জানাশোনার প্রয়োজন। তো এই বিষয় নিয়ে আমরা যেহেতু কথা বলবো, তো ফার্স্টে যেটা বলে নিব যে এইখানে একটা ছোট্ট একটা ব্রিফ আমি দেওয়ার চেষ্টা করবো। বাট একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে ইতিহাস সম্পর্কে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কিন্তু মানে অনেক বেশি জানাশোনা থাকা প্রয়োজন, কেননা এইটা যেহেতু খুবই কমন টপিক, এখান থেকে প্রশ্ন আসবেই। সো এই সেগমেন্টটা ভালোভাবে পড়ার কোনো আসলে অল্টারনেটিভ নেই। এখানে আমি একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করবো, বাট আমাদের এই যে বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে যে এই আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অনেক পড়াশোনা করতে হবে। তো যাই হোক, আমি এখন প্রথমেই যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ৭ই মার্চের ভাষণ। তো ৭ই মার্চের ভাষণ বলতে আমরা আমাদের চোখের সামনে যেই ছবিটি ভেসে ওঠে সেটা হচ্ছে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে তর্জনী উঠিয়ে আসলে ৭ই মার্চের ভাষণটা দিচ্ছেন। তো ৭ই মার্চের ভাষণ আমাদের ওই সময়টা কি ছিল একটু জেনে নেওয়া দরকার। যে ওই সময় কিন্তু একটা অসহযোগ মানে আন্দোলনের মতো চলছিল, কেননা পাকিস্তানিরা আমাদেরকে, আমরা যে ৭০-এর নির্বাচনে যে জয়লাভ করলাম, ওই সময় কিন্তু আমাদের সরকার গঠন করতে দিচ্ছিল না। তো ইয়াহিয়া খান বিভিন্ন সময় বঙ্গবন্ধুকে বা অন্য যে নেতাদেরকে নিয়ে বিভিন্ন মিটিং মিছিল করছিল, কিন্তু মানে সরকার গঠন করার জন্য খালি টাইম বাড়াচ্ছিল, কিন্তু সরকার গঠন করতে কিন্তু দিচ্ছিল না। তো এই যে একটা মানে একটা এমন একটা সময়ের মধ্যে বঙ্গবন্ধু কিন্তু যখন মোটামুটি আঁচ করে ফেলেছিলেন যে আসলে সময় ঘনিয়ে আসছে, আমাদের আসলে একটা সশস্ত্র কোনো সংগ্রামের দিকে হয়তো যেতে হবে, ওই রকম একটা মোমেন্টই কিন্তু বঙ্গবন্ধু এই ৭ই মার্চে ভাষণটি দিয়েছিলেন। তো এই ৭ই মার্চের ওই সময়টা অসহযোগ আন্দোলন চলছিল, এবং বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণটা তো আমরা এখন জানি যে বিশ্ববিখ্যাত হয়ে গিয়েছে, এবং ইউনেস্কো এর স্বীকৃতি দিয়েছে। তো যাই হোক, সেই বিষয়ে আমরা পরে আসবো। তো এই ৭ই মার্চের ভাষণে কিন্তু আমরা আমাদের এই ভাষণটাও কিন্তু ভালো মতো করে ফেলতে হবে, কেননা এই ভাষণের মধ্যে কিন্তু বঙ্গবন্ধু ৪টা দাবি উত্থাপন করেছিলেন। তো এই দাবিগুলো কি আমরা একটু দেখে নিই। যে এই ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যে তার ৪টা দাবি পেশ করেছিলেন, তার মধ্যে এক মূল বক্তব্য ছিল হচ্ছে মানে আমাদের স্বাধীনতা, বা মানে পরোক্ষভাবে আমাদের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু এর পাশাপাশি বঙ্গবন্ধু ৪টা দাবির কথা বলেছিলেন। এটা হচ্ছে কি কি, আমরা যদি দাবিগুলোর দিকে খেয়াল করি, যে এই ফার্স্ট আমরা এই বিখ্যাত লাইনগুলো যদি দেখি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখানে কিন্তু বঙ্গবন্ধু বলে দিয়েছেন যে মোটামুটি যে আমাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করতেই হবে। তো এই ভাষণের সবচেয়ে যে পাঞ্চ লাইন, এটা কিন্তু বঙ্গবন্ধু শেষে দিয়েছিলেন যে এই মানে স্বাধীনতার ঘোষণা তিনি ডিরেক্টলি করেননি, বাট ইনডিরেক্টলি কিন্তু এই ৭ই মার্চে আমাদের স্বাধীনতার ঘোষণাটা হয়ে যায়। তো এই ৭ই মার্চের ভাষণটা শুরু হয়ে হচ্ছে গিয়ে বিকাল ৩টায়, এবং এর স্থায়িত্বকাল ছিল হচ্ছে ১৮ মিনিট থেকে একটু বেশি, অর্থাৎ ১৯ মিনিটই বলা হয়ে থাকে আর কি। এটা হচ্ছে আমাদের ৭ই মার্চের ভাষণের। তো যেমনটা বলছিলাম যে ৭ই মার্চের ভাষণে ৪টা বিষয় নিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন যে এই ৪টা বিষয় প্রয়োজন আমাদের। ৭ই মার্চে যে ৪টা দফা ছিল সেটা হচ্ছে সামরিক আইন প্রত্যাহার। কারণ আমরা জানি ওই সময় ইয়াহিয়া খান কিন্তু পরবর্তী দ্বিতীয় দফা পাকিস্তানের সামরিক শাসন জারি করেন। তো বঙ্গবন্ধু এই বিষয়টা উপস্থাপন করেন যে সামরিক শাসনকে প্রত্যাহার করতে হবে। তারপরে যে বিষয়টি বঙ্গবন্ধু উপস্থাপন করেন সেটা হচ্ছে যে সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া যায়, কেননা তখন কিন্তু সামরিক অনেক সৈন্য সামন্ত কিন্তু আমাদের দেশে মানে অর্থাৎ পূর্ব পাকিস্তানে ছিল, এবং তাদের এই ব্যাপারটা কিন্তু খুবই সন্দেহজনক এবং আশঙ্কাজনক ছিল। এর জন্য বঙ্গবন্ধু বলেন যে সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে কি গণহত্যা তদন্ত করা, অর্থাৎ বিভিন্ন সময় যে আমাদের যে বাঙালিদের উপর যে হত্যা নিপীড়ন চলছিল সেটা একটা সুষ্ঠু তদন্ত করা, এবং লাস্ট এবং যেটা আটমোস্ট আমাদের চাহিদা ছিল, অর্থাৎ আমাদের যে নির্বাচিত জনপ্রতিনিধি তাদের কাছে ক্ষমতার হস্তান্তর করা। তো এটা ছিল বঙ্গবন্ধুর আমাদের ৭ই মার্চের ভাষণের যেই ৪টা দাবি। তো সর্বোপরি আমাদের এই ৭ই মার্চের ভাষণের ফলে যেটা হয়, আমাদের মধ্যে যে অসহযোগ আন্দোলনটা ছিল এটা তীব্রতা পায়, এবং মানুষ বুঝতে পারে যে মোটামুটি একটা নির্দেশনা মানুষের উপর আসে, এবং মানুষ আসলে অপেক্ষা করতে থাকে যে আসলে এই আমাদের পাকিস্তানিরা আলটিমেটলি কি করে, আমাদের নির্বাচিত জনপ্রতিনিধির হাতে কি ক্ষমতা দেয় নাকি। যাই হোক, মানে একটা অস্থির অবস্থা ছিল ওই সময়টা। তো ৭ই মার্চের ভাষণের পরে যেটা হয়, এটা আরো বেশি মানে উত্তাল হয়ে ওঠে মানুষের মনে। তখন যে আন্দোলনের যে অসহযোগের আন্দোলন করছিল সেটা আরো বেশি তীব্রতর আকার ধারণ করবে। তো এই ৭ই মার্চের ভাষণের পরে আসলে পাকিস্তানি সৈন্যরা অনেকটাই বেপরোয়া হয়ে পড়ে, এবং ১১ই মার্চ দেখা যায় তারা জয়দেবপুরে নিরীহ মানুষজনের উপর হত্যাযজ্ঞ চালায়।
এরপর মানে এরপর থেকে আসলে পাকিস্তানের সৈন্যরা তাদের কার্যক্রম এবং পাকিস্তানের তৎকালীন সামরিক বাহিনী কিন্তু তাদের মানে কুচক্র বা ষড়যন্ত্র কিন্তু এর মানে 7ই মার্চের ভাষণের পরও কিন্তু আরো বাড়িয়ে দেয়। তো এই বঙ্গবন্ধুর এই যে 7ই মার্চের ভাষণ সেটা কিন্তু ইউনেস্কো কর্তৃক মানে বিশ্ব প্রামাণ্য চিত্রে ইনক্লুডেড করা হয়েছে, অর্থাৎ মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার ঘোষণা করা হয় যে 30 অক্টোবর 2017 সালে। তো ওই সময়ে কিন্তু মানে এইটা একটা কি মানে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার, যেখানে এখানে মানে বিশ্বের বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ ভাষণ বা ওই ধরনের অনেক ডকুমেন্ট কিন্তু রয়েছে, যেখানে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটাও ইনক্লুডেড হয়েছে এবং এটা ঘোষণা করা হচ্ছে 2017 সালের তারিখে, 2017 সালের 30 অক্টোবর। এটা কিন্তু খুবই ভাইটাল একটা ইনফরমেশন। তো যাই হোক, তো 7ই মার্চের ভাষণের পর যেটা হয়, বিভিন্ন ধরনের কনস্পিরেসি হতে থাকে এবং মিটিং চলতে থাকে, কিন্তু দেখা যায় যে আলটিমেটলি পাকিস্তানিরা আমাদের হাতে শাসন ভার দেয় না। এরপর এই কিন্তু তারা একটা জঘন্য নকশা করে, সেটা হচ্ছে যে অপারেশন সার্চ লাইট নামে পরিচিত, যেটা আমরা সকলেই জানি যে 1971 সালে 25শে মার্চ বৃহস্পতিবারে পাকিস্তানি মানে সশস্ত্র বাহিনীর মানে বাঙালিদের উপর যে নির্মম গণহত্যা চালায় সেটা অপারেশন সার্চ লাইট নামে পরিচিত। তো এই অপারেশন সার্চ লাইট শুরু হয় হচ্ছে 25শে মার্চ রাত 11:30টার দিকে। প্রথম তারা যে কাজটা করেছে হচ্ছে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে, এবং এটা মূলত ছিল হচ্ছে কি জেনারেল রাউফ ফরমান আলীর নেতৃত্বে আসলে এই অপারেশনটা হয়, যেখানে নির্বিচারে আসলে আমাদের লাখ লাখ মানুষকে হত্যা করা হয় ঢাকার, এবং শুধু ঢাকায় না তার আশেপাশের অনেক অঞ্চলেও কিন্তু এই গণহত্যা মানে এই গণহত্যার আকস্মিকতা সবাইকে বিস্মিত করে। এই বঙ্গবন্ধু কিন্তু এটা সময়টা আজ করতে পেরেছিলেন যে তাকে গ্রেফতার করা হবে। তো এই তার গ্রেফতার করার পূর্ব মুহূর্তে কিন্তু বঙ্গবন্ধু ওয়্যারলেস এর মাধ্যমে আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন। তিনি হচ্ছেন কি 25শে মার্চ রাত 12টার পরপরই কিন্তু, অর্থাৎ 26শে মার্চের শুরুর প্রহর যেটা। তো এই জন্যই আমাদের স্বাধীনতার ঘোষণা বলতে আমরা 26শে মার্চই বুঝি। 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। তিনি একটা ওয়্যারলেস এর মাধ্যমে এই স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন। তো আমাদের স্বাধীনতার ঘোষক হচ্ছেন কে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই যে স্বাধীনতার ঘোষণাটা ছিল এটা কিন্তু একটা ইংরেজিতে একটা লাইন ছিল, বঙ্গবন্ধু এই লাইনটি ওয়্যারলেস এর মাধ্যমে পাঠ করেছিলেন। এই লাইনটাও কিন্তু আমরা একটু জেনে ফেলার চেষ্টা করবো যে বঙ্গবন্ধু আসলে কি মেসেজটা দিয়েছিলেন। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণাটা বিসিবি মানে বিবিসির প্রতি অধিবেশনে প্রচারিত হয় হচ্ছে 26শে মার্চ। যে বঙ্গবন্ধু আসলে কি মেসেজটা দিয়ে আমাদের স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন। তো এই বঙ্গবন্ধুর পক্ষে পরবর্তীতে চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণাটি প্রচার করেন। ওই একই দিনে বঙ্গবন্ধু মানে আটক হওয়ার আগে পাকিস্তানিদের হাতে তিনি এই স্বাধীনতার ঘোষণাটি ওয়্যারলেস এর মাধ্যমে দেন, এবং ওই একই মেসেজ তখন ওই একই দিনে কালুরঘাট বেতার কেন্দ্র হতে চট্টগ্রাম আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান কিন্তু প্রচার করেছিলেন 26শে মার্চ 1971 সালে। এর পরবর্তীতে যেটা হয়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম প্রচার শুরু করা হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম আমরা সকলেই জানি যে মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার জন্য একটা উৎস হিসেবে কাজ করেছিল এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। তো এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এর প্রথম সম্প্রচার শুরু হয় মূলত এই স্বাধীনতার ঘোষণা প্রচারের মাধ্যমে। পরবর্তীতে মেজর জিয়াউর রহমান 27শে মার্চ কিন্তু সন্ধ্যায় এই স্বাধীনতার ঘোষণার পর থেকে আবার পাঠ করেন। 26শে মার্চের প্রথম পরে বঙ্গবন্ধু যেই গ্রেফতার করেছিল পাকিস্তানিরা, এটা একটা অপারেশনের মাধ্যমেই ছিল। তো এই অপারেশনটার নাম হচ্ছে দ্য বিগ বার্ড। এই অপারেশনের কোড ছিল দ্য বিগ বার্ড। এই বিগ বার্ড অপারেশনের মাধ্যমে কিন্তু তারা বঙ্গবন্ধুকে আটক করে, এবং এই অপারেশনের নেতৃত্ব দিয়ে মানে বঙ্গবন্ধুকে আটক করার দায়িত্ব ছিল হচ্ছে মেজর জহির আলমকে। তাকে এই দায়িত্বটি দেওয়া হয়, এবং তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যখন জানান যে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছে, সেটা সে কোড ল্যাঙ্গুয়েজ করে বলেছিলেন সেটা ছিল বিগ বার্ড ইন কেজ। অর্থাৎ বঙ্গবন্ধুকে আটকের যে নিউজটা সেটা হচ্ছে গিয়ে ওই কর্মকর্তা যখন তার ঊর্ধ্বতনকে জানায়, তখন সে বলে যে বিগ বার্ড ইন কেজ। একটি বিষয় আমরা অনেক সময় ছোট ভুল করে ফেলে অনেকে, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের যে একটা পার্থক্য। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। এতে মানে এটা ভুল করার কোনো অবকাশই নেই, কারণ আমাদের স্বাধীনতার যে ঘোষণা সেটা হয়েছিল 26শে মার্চ। সো ওই মানে ওই আঙ্গিক থেকে আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। আমাদের কে একসেপ্ট করেছে বা করেনি সেইটার চেয়ে বড় কথা ছিল আমরা আমাদের নিজেদেরকে স্বাধীন হিসেবে যে ঘোষণা করলাম সেটা ছিল 26শে মার্চ। এই জন্য স্বাধীনতা দিবস হচ্ছে আমাদের 26শে মার্চ, বা যেটা হচ্ছে আমাদের জাতীয় দিবস। আর পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা সংবিধানে সংযোজিত হয়, সেটা হচ্ছে ৫ম সংশোধনীতে এই স্বাধীনতার ঘোষণাটি সংযোজিত হয়।
এবং আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র সেটা পাবলিশ করা হয় হচ্ছে গিয়ে 10ই এপ্রিল 1971 সালে, অর্থাৎ আমাদের নগর সরকার গঠনের মধ্য দিয়ে। আর বাংলাদেশের আর যে দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমাদের মতো একই রকম করে ওরা মানে যুক্তরাষ্ট্র সরকারও কিন্তু একটা স্বাধীনতার ঘোষণাপত্র দিয়েছিলেন। আমাদের যে স্বাধীনতার ঘোষণাটা বঙ্গবন্ধু দিয়েছিলেন অর্থাৎ পাকিস্তানিদের হাতে গ্রেফতার হওয়ার আগে, তিনি হচ্ছে ধানমন্ডির যে 32 নম্বর বাসা ছিল ওখান থেকে কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন। আর এই যেটা বলছিলাম, এই স্বাধীনতার ঘোষণা দেওয়ার কতক্ষণ পরপরই কিন্তু পাকিস্তানের হানাদার বাহিনী বঙ্গবন্ধুর বাড়ি থেকে 25শে মার্চ রাতের শেষ প্রহরে অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে কিন্তু বঙ্গবন্ধুকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তো এই 25শে মার্চে যে পাকিস্তানিরা যেই বর্বরোচিত গণহত্যা চালায় আমাদের দেশের মানুষের উপর, সেটাই কিন্তু গণহত্যা দিবস হিসেবে মানে পরবর্তীতে গ্রহণ করা হয়, এবং এই 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে 2017 সালে প্রথমবারের মতো পালন করা হয়। আর আমাদের যে এই মহান মুক্তিযুদ্ধের সময়ে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের শেষের দিকে কিন্তু ভারত আমাদের সাথে মুক্তিযুদ্ধে যোগ দেয়, এবং বাংলাদেশ ভারতের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়। এই যৌথ বাহিনীটা গঠন করা হচ্ছে 21শে নভেম্বর 1971 সালে। আর এই যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন হচ্ছে জগৎ সিং আরোরা, মানে ভারতের জেনারেল। আর মুক্তিযুদ্ধে আমাদের পাকিস্তানি বাহিনীর কমান্ডার ছিলেন হচ্ছে জেনারেল আমির আব্দুল্লাহ বা একে খান। আমির আব্দুল্লাহ খান ছিলেন হচ্ছে পাকিস্তানিদের কমান্ডার, অর্থাৎ যার নেতৃত্বে আমাদের দেশের উপর আক্রমণগুলো চলছিল। আর বঙ্গবন্ধুকে যে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে কিন্তু বঙ্গবন্ধু গ্রেপ্তার করে করাচির লায়ালপুরের মিয়ানওয়ালি জেলখানা বলে যেটাকে, সেখানে কিন্তু বঙ্গবন্ধুকে আটক করে রাখা হয়েছিল। এবং আমরা জানি যে বঙ্গবন্ধুকে ওই আটক রাখা চলাকালীন সময় অর্থাৎ 1971 সালে কিন্তু পাকিস্তানিরা অনেকবার চেষ্টা করেছিল বঙ্গবন্ধুকে ফাঁসি দিয়ে দেওয়ার, অর্থাৎ তারা নিজেদের মতো করে একটা রায় দিয়ে কিন্তু বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করেছিল। তো ওই সময়টা বঙ্গবন্ধু ছিলেন হচ্ছে করাচির লায়ালপুরের মিয়ানওয়ালি জেলখানায়। যাই হোক, আমাদের এই স্বাধীনতার ঘোষণার পরে যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য যে কাজটি ছিল, সেটা হচ্ছে আমাদের প্রথম অস্থায়ী সরকার গঠন করা। তো এই অস্থায়ী সরকারটা গঠিত হয় হচ্ছে মুজিবনগরে, যেটাকে আমরা মেহেরপুর জেলার মুজিবনগর। তো এই মুজিবনগরে কিন্তু আমাদের দেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়, অর্থাৎ আমাদের 1970-এর নির্বাচনে আমরা যে জয়লাভ করি ওটারই একটা তাদেরকে একটা গুটি কয়েক প্রতিনিধিদেরকে নিয়ে কিন্তু আমাদের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়, এবং এই অস্থায়ী সরকার শপথ গ্রহণ করা হচ্ছে গিয়ে 17 এপ্রিল। কিন্তু আমাদের সরকার যে গঠনটা এটা হয়েছিল কিন্তু 10ই এপ্রিল, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র এটাও গ্রহণ করা হয়েছে 10ই এপ্রিল, কিন্তু আমাদের এই অস্থায়ী সরকারের সদস্যরা শপথ গ্রহণ করেন হচ্ছে 1971 সালের 17 এপ্রিল তারিখে। এই ডেটটা নিয়ে কিন্তু একটু কনফিউশন তৈরি হয় অনেক সময়, তো এই জন্য আমরা এই অংশটুকু একটু ভালো করে দেখে নিব যে 17 এপ্রিলে কি কাজ হয়েছিল আর আমাদের 10ই এপ্রিলে কি কি কাজ হয়েছিল। আর আমাদের যে শপথ অনুষ্ঠান হয়েছিল সেটা পরিচালনা করা হচ্ছে তৎকালীন সংসদ সদস্য আব্দুল মান্নান। মুজিবনগর দিবস যেটা হয়, আমরা মুজিবনগর দিবস বললে কিন্তু আমরা সেটা আবার 17 এপ্রিলকে বোঝাই, অর্থাৎ আমাদের মুজিবনগর দিবস পালিত হয় হচ্ছে গিয়ে 17 এপ্রিলে। তার কারণ হচ্ছে যে আমরা যেই সংসদ সদস্য শপথ গ্রহণ করেছিলেন কিন্তু 17 এপ্রিল তারিখে। আর এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণাপত্র সেটা পাঠ করা হয় হচ্ছে গিয়ে 1971 সালের 17 এপ্রিল, এবং পাঠ করেন হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। ইউসুফ আলী হচ্ছে গিয়ে মুজিবনগর সরকারের পক্ষে কিন্তু এই মুজিবনগরেই এই স্বাধীনতার ঘোষণার পত্রটি পাঠ করেছিলেন। অর্থাৎ যে শপথ নেওয়ার জন্য যে অনুষ্ঠানটি হয়েছিল ওই অনুষ্ঠান মালায় কিন্তু এই স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করা হয়েছিল। আর এই আমাদের যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়, অর্থাৎ মেহেরপুরের ভবের পাড়ার বৈদ্যনাথ তলায়, এই যে আমাদের মেহেরপুর যে অস্থায়ী সরকার সেটা নামকরণ করেছিলেন আমাদের তাজউদ্দিন আহমেদ। তিনি নামকরণ করেন যে আমাদের এই যে অস্থায়ী সরকারের নাম হবে হচ্ছে এই যে আমাদের অস্থায়ী সরকার যে গঠিত হয়েছিল যে মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, এই বৈদ্যনাথ তলার নামটাকে মুজিবনগর করেছিলেন হচ্ছে কি আমাদের অস্থায়ী সরকারের যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, তিনি হচ্ছেন কি মেহেরপুরের বৈদ্যনাথ তলাকে মুজিবনগর নামে নামকরণ করেন। মুজিবনগর সরকার বা যে অস্থায়ী সরকার আমাদের ছিল সেটা কিন্তু মন্ত্রণালয় গঠিত হয়েছিল। কয়েকটি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছিল তার মধ্যে হচ্ছে 12টি বিভাগ ছিল আমাদের এই মুজিবনগর সরকারের। সেগুলো হচ্ছে কি কি: প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, শিল্প, বাণিজ্য, মন্ত্রী পরিষদ, সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য কল্যাণ বিভাগ, ত্রাণ ও পুনর্বাসন, প্রকৌশল, পরিকল্পনা কমিশন, যুব ও অভ্যর্থনা। এই যে মন্ত্রণালয়গুলো আমরা দেখতে পাচ্ছি বা যে বিভাগগুলো ছিল ওগুলো
এগুলো ছিল কিন্তু একদম রাষ্ট্র পরিচালনার জন্য একদম বেসিক যেগুলোকে বলা হতে পারে। অর্থাৎ আমাদের যুদ্ধ চলাকালীন সময়ে এই কার্যক্রম করানোর জন্য কিন্তু এই বিভাগগুলো একেবারেই প্রয়োজন ছিল। কেননা আপনি যদি দেখেন একটু চিন্তা করে যে প্রতিরক্ষা আমাদের বাহিনীদের পরিচালনা করার জন্য, আমাদের সেনাবাহিনী পরিচালনার জন্য এটা প্রয়োজন ছিল। পররাষ্ট্র ছিল হচ্ছে কি আমাদের দেশের যে চলমান যে যুদ্ধ ওটা সারা বিশ্বের নিকট পৌঁছে দেওয়ার জন্য কিন্তু পররাষ্ট্র অত্যন্ত প্রয়োজনীয় ছিল। একইভাবে সবগুলো যে মন্ত্রণালয় সবগুলোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে। তো আমাদের যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল সেখানে সরকারের রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করেন হচ্ছে পুলিশ এবং আনসার বাহিনী, এবং সেখানে এই যে গার্ড অফ অনার যে দলটি থাকে সেখানে নেতৃত্ব দেন হচ্ছে তৎকালীন চুয়াডাঙ্গার সাব ডিভিশনাল পুলিশ অফিসার সৈয়দ মাহবুবুর রহমান বীর প্রতীক। আর এই আমাদের মুজিবনগর সরকার গঠন করার মাধ্যমে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্য একটা মানে প্ল্যান করা হয়। তো ওই 10ই এপ্রিল সরকার সমগ্র বাংলাদেশকে 4টা ভাগে ভাগ করে ফেলে। এই 4টা সামরিক জোনে ভাগ করে এবং 4টি জনে নিযুক্ত করা হয় 4 জন কমান্ডার, এবং পরে 11 এপ্রিল তা পুনর্নির্ধারণ করা হয় এবং যেটাকে 11টি সেক্টরে ভাগ করা হয়। অর্থাৎ আমরা মুক্তিযুদ্ধ বলতে যে 11টি সেক্টরের কথা জানি, যে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের দেশকে সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। তো এই ডিসিশনটা আসলে নেওয়া হয়েছিল 11 এপ্রিল তারিখে, যা প্রাথমিকভাবে 10 এপ্রিল 4টা জোনে ভাগ করা ছিল। অর্থাৎ 11 এপ্রিল তারিখে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। আমাদের মুজিবনগর সরকার ছিল হচ্ছে কি রাষ্ট্রপতি পদ্ধতির সরকার, অর্থাৎ যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছেন গিয়ে মহামান্য রাষ্ট্রপতি। আর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের যেই সরকারটি গঠিত হয়েছিল, অর্থাৎ মুজিবনগর সরকারের কিন্তু সচিবালয় ছিল কলকাতায়, সেটা হচ্ছে 8 নং থিয়েটার রোড, কলকাতা। অর্থাৎ ওই সরকারের যে কেন্দ্রীয় সকল কার্যক্রম হচ্ছিল হচ্ছে গিয়ে থিয়েটার রোডে, যেহেতু আমাদের মুজিবনগর সাথে কলকাতার যোগাযোগটা ছিল ইজিয়ার, অর্থাৎ ওই বর্ডার দিয়ে। তো এই জন্যই ওই আমাদের তৎকালীন সচিবালয়টা গঠন করা হয়েছিল। আর আমরা সবাই জানি যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ আমাদের সমগ্র কার্যক্রমের যে সবকিছু মিলিয়ে যে অধিনায়ক, অর্থাৎ সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল এম এ জি উসমানী। আমরা তার নাম সকলেই জানি যে জেনারেল এম এ জি উসমানী ছিলেন হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি। আর চিফ অফ স্টাফ এর দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব। ডেপুটি চিফ অফ স্টাফ অর্থাৎ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। চিফ অফ স্টাফ বলা হয়ে থাকে হচ্ছে গিয়ে 3 বাহিনীর যেই প্রধান তাকে চিফ অফ স্টাফ বলা হয়ে থাকে। তো সেক্ষেত্রে 3 বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব। আর ডেপুটি চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেছেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, ছিলেন বিমান বাহিনীর। আর আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মানে সরকারের সর্বদলীয় যে উপদেষ্টাগুলো ছিল সেই উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান। অর্থাৎ আমাদের মহান মুক্তিযুদ্ধের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তো মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন আব্দুল সামাদ আজাদ। এগুলো কয়েকটা খণ্ড মানে ইনফরমেশন যেগুলো আসলে গুরুত্বপূর্ণ, কেননা বিভিন্ন এমসিকিউ এর অপশনে থাকে, কিংবা অন্যান্য বিশেষ ছাড়া অন্যান্য পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো খুবই কমন এসে থাকে। ইভেন ভাইভাতেও কিন্তু এই ধরনের প্রশ্ন হঠাৎ করে জিজ্ঞেস করা হয় যে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির উপদেষ্টা কে ছিলেন, অর্থাৎ আব্দুল সামাদ আজাদ। আর প্রধানমন্ত্রী উপদেষ্টা ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, NMA। MNA মানে হচ্ছে মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, MNA equals to member of ন্যাশনাল অ্যাসেম্বলি। যাই হোক, তো তৎকালীন আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ক্যাবিনেট সচিব ছিলেন হচ্ছেন গিয়ে HT ইমাম, অর্থাৎ হোসেন তৌফিক ইমাম, যিনি বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তিনি কিন্তু এখন কাজ করেন। তিনি ছিলেন ক্যাবিনেট সচিব। মুক্তিযুদ্ধকালীন যুক্তরাজ্যের যে প্রধান মিশন, মানে বাংলাদেশের যুক্তরাজ্যে বাংলাদেশের যে মিশন ছিল সেটার প্রধান ছিলেন হচ্ছে গিয়ে বিচারপতি আবু সাইদ চৌধুরী। আর নয়াদিল্লিতে ছিল হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। অর্থাৎ আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের মুক্তিযুদ্ধের অন্যান্য দেশের সমর্থন অর্জনের জন্য কিন্তু তারা বিভিন্নভাবে কাজ করে গিয়েছেন। আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, যিনি আবার ডেপুটি স্টাফ মানে
চিফ অফ স্টাফ হিসেবে কিন্তু কাজ করেছিলেন আমাদের মুক্তিযুদ্ধে। আর বাংলাদেশের প্রতি প্রথম আনুগত্য প্রকাশ করেছে কলকাতাস্থ পাকিস্তানের মিশনের সহকারী কমিশনার হোসেন আলী। তিনি 18 এপ্রিল এই আনুগত্য প্রকাশ করেন। এই জিনিসটা একটু বোঝার আছে যে আমরা যখন 26 মার্চ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যে আমরা স্বাধীন বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দিলাম, তখনও কিন্তু আমরা সকল আনুষ্ঠানিক স্বীকৃতিটা পাইনি। কেননা তৎকালীন পূর্ব পাকিস্তানের কিন্তু বিভিন্ন মিশন ছিল, অর্থাৎ পররাষ্ট্র মিশন যেগুলো, এই মিশনগুলো বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটানো ছিল। তো এর মধ্যে তো কলকাতায় যে পাকিস্তানের যে মিশন, যেহেতু তখনও বাংলাদেশ নামকরণ হয়নি, তো পাকিস্তানের যে মিশন ছিল, তো ওখানে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন হোসেন আলী। তিনি ওই মিশন থেকে ঘোষণা করেন যে না, এই মিশন হচ্ছে কি বাংলাদেশের জন্য কাজ করবে। তো এটা আসলে প্রথম আনুগত্য প্রকাশ করেন। এই জন্য একটা রিমার্কেবল ইভেন্ট, 18 এপ্রিল কলকাতা মিশনের নামটা আসলে চলে আসে। আর বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার পরিচিত ছিল প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার হিসেবে, যেটা আমরা আসলে ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। মুজিবনগর সরকার আমরা জানি যে আমাদের স্বাধীনতার ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো মুজিবনগর সরকারটা গঠন আসলে কিভাবে হয়েছিল নামগুলো আমরা দেখে নিই। যে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি যেহেতু কারাগারের পাকিস্তানের করাচিতে কারাগারে বন্দী ছিলেন, এই জন্য উপরাষ্ট্রপতি দায়িত্বপ্রাপ্ত তিনি সৈয়দ নজরুল ইসলাম, তিনি কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর এই মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে ছিলেন। আমরা জানি আমাদের বর্তমানে আমাদের যে সাংবিধানিক ব্যবস্থা, এখানেও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। ওই মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান। এই যে মুজিবনগর সরকারের গঠন প্রণালীটা বা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, কে কোন পদে ছিলেন, এই বিষয়গুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই খুবই আমাদের মুক্তিযুদ্ধের যে রণকৌশল, এটা আমরা আসলে সবাই জানি যে 11টি সেক্টরে আমাদের দেশকে বিভক্ত করা হয়েছিল। তো 11টি সেক্টরে কোন সেক্টরে কোন জেলা অবস্থিত, এই জিনিসটা কিন্তু অনেক সময় পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে। তো এই জন্য আমাদের যে 11টা সেক্টরে কোন কোন জেলা নিয়ে গঠিত, এটা কিন্তু আমাদের সবাইকে জেনে নিতে হবে। মোটামুটি ব্রিফলি বড় বড় জেলাগুলো যেমন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, এরকম কক্সবাজার না, ঢাকা, চট্টগ্রাম, তারপরে হচ্ছে গিয়ে মেহেরপুর, তারপরে হচ্ছে গিয়ে গোপালগঞ্জ, এরকম গুরুত্বপূর্ণ যে জেলাগুলো, সেগুলো আসলে কোন সেক্টরের মধ্যে পড়েছে, এই জিনিসগুলো আমাদের জেনে নিতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা আসলে ভাইবার জন্য লাগে, যে আমাদের প্রত্যেকের নিজের যে জেলা, সেটা আসলে কোন সেক্টরের অধীন, এই জিনিসগুলো কিন্তু জেনে নিতে হবে। পাশাপাশি কোন সেক্টরের কমান্ডার কে ছিলেন, এই বিষয়গুলো কিন্তু জেনে নেওয়া অনেক সময় লাভজনক। কেননা প্রায় সেই কিন্তু পরীক্ষা এসে থাকে যে এই সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন। এই জন্য এমসিকিউ আকারে আমরা প্রত্যেকটা সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে নিব। কেননা যেহেতু এই সেগমেন্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিসিএস এর প্রিলিমিনারি এক্সাম মানে হচ্ছে মুক্তিযুদ্ধের অসংখ্য প্রশ্ন আসা। এই জন্য আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা সেক্টরের সেক্টর কমান্ডাররা কে ছিলেন, এই জিনিসটা ভালো মতো জেনে নেওয়া। এই সেক্টরগুলো নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের 11টা যে সেক্টর, এর মধ্যে 10 নম্বর সেক্টরটি ছিল হচ্ছে কি নৌ সেক্টর। অর্থাৎ আমরা যদি ম্যাপের দিকে একটু তাকাই, দেখবো যে 10 নম্বর সেক্টরটা কিন্তু আমাদের জেলার কোনো বিশেষ জেলা নিয়ে গঠিত হয় নাই। কারণ কি 10 নম্বর সেক্টরকে নৌ সেক্টর হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং এতে কোনো নিয়মিত কমান্ডার ছিলেন না। অর্থাৎ নৌবাহিনীর বা ওই নৌযোগে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন, তারা আসলে এই সেক্টরটাকে পরিচালনা করেছেন। এই জন্য নিয়মিত কোনো লিখিত কোনো কমান্ডার ছিলেন না। 1971 সালের 4 এপ্রিল পাকিস্তান সামরিক বাহিনীর যে সদস্যরা, অর্থাৎ সেনাবাহিনী, রাইফেলস, আনসার ও পুলিশ সদস্যরা পাকিস্তানের বিরুদ্ধে যে সম্মিলিত আক্রমণের পরিকল্পনা করেন, তার নাম ছিল তেলিয়াপাড়া রণকৌশল। অর্থাৎ 1971 সালের 4 এপ্রিল। আমাদের চিন্তা করে দেখেন যে আমাদের সরকার গঠনের আগেই কিন্তু সেনাবাহিনী, রাইফেলস, আনসার, পুলিশ সবাই মিলে কিন্তু একটা সম্মিলিত আক্রমণের পরিকল্পনা করেছিলেন, যেটা হচ্ছে গিয়ে তেলিয়াপাড়া রণকৌশল নামে পরিচিত। আর মুক্তিযুদ্ধে যেহেতু 11টি সেক্টর রয়েছে, স্বাভাবিকভাবেই আমাদের সমগ্র দেশকে 64টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল। এটা হচ্ছে অপারেশন পরিচালনার সুবিধার্থে বা বিভিন্ন প্ল্যানটা ছিল হচ্ছে গিয়ে কোন প্ল্যান কিভাবে এক্সিকিউট করা হবে, এই সুবিধার্থে আসলে 64টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল।
বাংলাদেশের নৌ কমান্ডারদের অভিযানের নাম ছিল হচ্ছে গিয়ে অপারেশন জ্যাকপট। অর্থাৎ মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশের নৌ কমান্ডারদের যে অভিযান পরিচালনা করেছিলেন তার নাম ছিল অপারেশন জ্যাকপট। আর অপারেশন জ্যাকপটে নৌ কমান্ডার নির্দেশনা দেওয়া হতো যে কখন কিভাবে কাজ করবে এই নির্দেশনাগুলো দেওয়া হতো হচ্ছে স্বাধীন বাংলা বেতার গানের মাধ্যমে। আর মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড গঠন করা হয়েছিল 3টি, অর্থাৎ সেগুলো ছিল কি এফ ফোর্স, জেড ফোর্স এবং কে ফোর্স। জেড ফোর্স এর কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, এফ ফোর্স এর ছিলেন লেফটেন্যান্ট কর্নেল কে এম শফিউল্লাহ এবং কে ফোর্স এর কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল খালেদ মোশাররফ। এই ফোর্স গুলোর সমন্বয়ে কিন্তু মানে তারা এই বিভিন্ন যে সামরিক প্ল্যান গুলা ছিল সেই প্ল্যান গুলো কিন্তু তারা এক্সিকিউট করতে এই সেক্টর কমান্ডারদের মাধ্যমে। আমাদের মুজিবনগর সরকার যে কার্যকারিতা, এটা সাংবিধানিকভাবে চার্টার অফ ইন্ডিপেন্ডেন্স বলা হয়ে থাকে। অর্থাৎ মুজিবনগর সরকারের যে সকল কার্যক্রম ছিল সেটাকে যখন আমাদের সংবিধানের রূপ দেওয়া হয়, তো সেখানে সাংবিধানিকভাবে চার্টার অফ ইন্ডিপেন্ডেন্স বা আমাদের স্বাধীনতার সনদ আকারেও আখ্যায়িত করা হয়েছে। তো আমাদের এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কিন্তু মানে বিশ্বের বিভিন্ন দেশের কিন্তু প্রভাব ছিল। অর্থাৎ আমরা যেহেতু পাকিস্তানিদের সাথে যুদ্ধ করছিলাম, তো স্বাভাবিকভাবেই পাকিস্তানের যে মিত্র বাহিনী ছিল তারা ছিল এক পক্ষে এবং যারা বাংলাদেশকে স্বাধীনতা আমাদের যুদ্ধে বিজয় মানে চাচ্ছিল যে বাংলাদেশ স্বাধীন হোক, তারা ছিল কিন্তু আরেক ব্লক। তো মোটামুটি 2টা ব্লক ছিল। আবার ওই সময় কিন্তু স্নায়ু যুদ্ধ ছিল, অর্থাৎ 2টা ব্লক বলতে মার্কিন বা ইউএসএ ছিল একটা ব্লকে, আর সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে রাশিয়া যেটা বলে এটা ছিল কিন্তু আরেকটা ব্লকে। তো মার্কিন নেতৃত্বটাকে বলা হচ্ছে গণতান্ত্রিক ব্লক, আর সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন ছিল হচ্ছে কি সমাজতান্ত্রিক ব্লক। তো এই কোল্ড ওয়ারেরও কিছুটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা এর ইফেক্ট ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে, কেননা ওই দেশগুলোর সাথে যেহেতু মিত্রপক্ষ ছিল পাকিস্তান এবং ভারত, তো এর ফলে কিন্তু তাদের যে সমর্থন এটাও কিন্তু বিভিন্নভাবে আমাদের মুক্তিযুদ্ধকে প্রভাবিত করেছিল। আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধে ইউএসএ বা যুক্তরাষ্ট্র কিন্তু চেয়েছিল পাকিস্তান যুদ্ধবিরতি চেয়েছিল, অর্থাৎ পাকিস্তান থেকে যেহেতু আমরা আলাদা হতে না পারি এরকম একটা স্টেপ তারা নিয়েছিল। তো স্বাভাবিকভাবেই যেহেতু সোভিয়েত ইউনিয়ন ছিল ডিফারেন্ট ব্লকের, তো সোভিয়েত ইউনিয়ন কিন্তু এই যুদ্ধবিরতিতে জাতিসংঘে ভেটো দেয়, যার মাধ্যমে কিন্তু আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধে বিজয় লাভ করার প্রক্রিয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল সোভিয়েত ব্লক, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, ভারত, মানে অন্যান্য যে সমাজতান্ত্রিক দেশগুলো ছিল তারা ছিল হচ্ছে আমাদের স্বাধীনতা বা আমাদের মুক্তির পথের বা বাংলাদেশের পক্ষে ছিল। আর আমাদের বিপক্ষে ছিল হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন। এই দেশগুলো কিন্তু আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল, স্বাভাবিকভাবে তারা ছিল কি পাকিস্তানের মিত্র। আরো কয়েকটা বিষয় একটু জেনে রাখা দরকার যে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রের কি অবস্থা ছিল বা ওই দেশগুলোর রাষ্ট্রের প্রধান কে ছিলেন। তো আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে কি এডওয়ার্ড হিথ, আর ভারতের তো শ্রীমতী ইন্দিরা গান্ধী, এটা আমরা সকলেই জানি। আর চীনের রাষ্ট্রপ্রধান ছিলেন চৌ এন-লাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের বা তৎকালীন মানে বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্নি, আর যুক্তরাষ্ট্রের ছিলেন হচ্ছে কি নিক্সন। আর খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জাতিসংঘের মহাসচিব ছিলেন ফান্ড, তিনি হচ্ছেন কি মিয়ানমারের একজন নাগরিক। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জারের নাম আমরা অনেকেই জেনে থাকবো, যে তিনি স্বাধীনতার পর আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত দিয়েছিলেন, যেটা কিন্তু আমাদের জন্য অনেকটাই অপমানজনক ছিল। পরবর্তীতে তিনি কিন্তু দেখেন যে আসলে তলাবিহীন ঝুড়ি আসলে কিভাবে ঘুরে দাঁড়িয়েছিল মানে বিশ্বের অর্থনীতিতে বা একটা অ্যাজ এ কান্ট্রি আমরা কিভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম, সেটা কিন্তু হেনরি কিসিঞ্জার পরে নিজেই দেখে গিয়েছিলেন। যাই হোক, সোভিয়েতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হচ্ছে আন্দ্রেই গেমিকো, তিনি ছিলেন হচ্ছে গিয়ে তৎকালীন সোভিয়েতের পররাষ্ট্রমন্ত্রী। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবির মুভমেন্টটা কিন্তু আমাদের জাতি হিসেবে সবার জন্যই গর্বের। তো আমাদের অস্ত্র, সেনা সমর্থন ও কূটনৈতিক সহায়তা দিয়ে ভারত সবসময় সাহায্য করেছিল, এবং যে যৌথ বাহিনীটা গঠিত হয়েছিল অর্থাৎ মুক্তি বাহিনী এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সমন্বয়ে, সেটা হচ্ছে 21 নভেম্বর 1971 সালে গঠিত হয়েছিল। এবং যে তথ্যটা আমি আগে একবার বললাম যে এই যে যৌথ বাহিনী, এটার কমান্ডার ছিলেন ভারতের জেনারেল জগৎ সিং আরোরা।
আমাদের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের যে ভূমিকা, যেটা নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র যেহেতু পাকিস্তানের পক্ষ ছিল, তো যুক্তরাষ্ট্র কিন্তু যে সপ্তম নৌবহর এন্টারপ্রাইজ, সেটা কিন্তু প্রশান্ত মহাসাগরে প্রেরণ করেছিল পাকিস্তানের সমর্থনে। তো এই সপ্তম নৌবহরের সদর দপ্তর ছিল চিরকুসুক। তো এই সপ্তম নৌবহরের যাত্রার উদ্দেশ্যটা ছিল, মানে যে এটা বাংলাদেশ বা বাংলাদেশে এসে পৌঁছায়নি, বাট এই উদ্দেশ্যটা কিন্তু ছিল পাকিস্তানকে সহায়তা করা। আর এই সপ্তম নৌবহর যাত্রা করেছে হচ্ছে ভিয়েতনামের টংকিং উপসাগর থেকে। এই প্রশান্ত মহাসাগরের থেকে যখন সপ্তম নৌবহর মানে ইউএস এর যাত্রা শুরু করে, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়নও কিন্তু বাংলাদেশকে সহায়তার জন্য বা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিজয়ের জন্য তারাও কিন্তু ভারতের সাথে বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করে। তো বিশ্বের যে সাংবাদিকগণ ছিলেন তারাও কিন্তু আমাদের দেশের এই পাকিস্তানের যে বর্বরতা এবং আমাদের মুক্তিযুদ্ধের বিভিন্ন খবর কিন্তু সারা বিশ্বের বুকে তুলে ধরতে কিন্তু বিভিন্নভাবে সহায়তা করেছিলেন। পাকিস্তানি যে বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করা হচ্ছে গিয়ে সাংবাদিক সাইমন ব্রিঙ্ক। তারপর হচ্ছে গিয়ে দ্য ব্ল্যাক টেলিগ্রাম, এই গ্রন্থটি রচনা করেছেন হচ্ছে গ্যারি জে ব্যাস। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের বহির্বিশ্বে যে প্রচার কেন্দ্র ছিল সেটা কিন্তু লন্ডন, অর্থাৎ লন্ডন ভিত্তিক বিভিন্ন তথ্য কিন্তু সারা বিশ্বে মানে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। বাংলাদেশ থেকে সাংবাদিকরা বিভিন্ন তথ্য নিয়ে লন্ডনে পাঠাতেন এবং লন্ডন থেকে সারা বিশ্বের বহির্বিশ্বের সাথে কিন্তু যে তথ্যগুলা সরবরাহ করা দরকার সেই তথ্যগুলো সরবরাহ করা হয়। আর এই যে ছবিটা বা কনসার্ট ফর বাংলাদেশ, জর্জ হ্যারিসন এন্ড ফ্রেন্ডস, এটা কিন্তু খুবই পপুলার একটা সং। অর্থাৎ কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, এই যে গানটা জর্জ হ্যারিসন করেছিলেন সেটা ছিল মূলত যে শরণার্থীদের সাহায্যার্থে। আমরা জানি যে কলকাতায় 1 কোটিরও বেশি সংখ্যক শরণার্থীরা ছিল, তাদের সহায়তা কিন্তু এই কনসার্টটা আয়োজন করা হয়েছিল। তো এই কনসার্টে জর্জ হ্যারিসন এবং ছিলেন গায়ক, এবং আয়োজনের নাম ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। আর জর্জ হ্যারিসন ব্রিটিশ নাগরিক ছিলেন, তার ব্যান্ড দলের নাম কিন্তু খুবই পপুলার, বিটলস। বিটলস কিন্তু মানে খুবই পপুলার একটা ব্যান্ড ছিল। আর অনুষ্ঠানে আরো অনেক বিশ্বের বিখ্যাত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন, যেমন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, লিওন রাসেল, বিলি প্রিস্টন, ওস্তাদ আয়াত আলী খান এবং এরকম বিখ্যাত শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন। এবং এতে প্রায় 40,000 মানে জনসমাগম হয়েছিল এবং বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতে পেরেছিলেন তারা, যেটা আসলে শরণার্থীদেরকে সহায়তা করার জন্য গ্রহণ করা হয়েছিল। এই কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল 1971 সাল 1 আগস্ট তারিখে। তো এই মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে যে দেশে বিদেশে আসলে বিভিন্নভাবে মুক্তিকামী মানুষজন বাংলাদেশকে সহায়তা করেছিলেন। তো এইভাবেই চলছিল। তো এর মধ্যে 3রা ডিসেম্বর ভারত যে মানে পাকিস্তান যে কাজটা করে, ভারত আক্রমণ করে, যার ফলে কিন্তু তখন মানে ভারত সরাসরি আমাদেরকে সহায়তা করা শুরু করে। অর্থাৎ পাকিস্তান যখন ভারত আক্রমণ করে, তো তখন কিন্তু ভারত সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। আর বাংলাদেশের যে যুদ্ধবিরতির লক্ষ্যে কিন্তু যুক্তরাষ্ট্র জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করে। অর্থাৎ 4, 7 এবং 13 ডিসেম্বর কিন্তু যুক্তরাষ্ট্র মানে এই জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করে যে যুদ্ধবিরতি দেওয়া প্রয়োজন। তো যুদ্ধবিরতি হলে কিন্তু আমাদের স্বাধীনতার বা আমাদের মুক্তির পথ কিন্তু অনেকটাই মানে আটকে যেত। তো এখানে যে ভেটো প্রদান করা হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়ন। তো আমরা জানি যে ভেটো প্রদান করলে যেই জিনিসটা হয়, যে কোনো প্রস্তাব যদি কোনো একটা ভেটো পাওয়ার অর্জন করে দেশ যদি ভেটো প্রদান করে, সেক্ষেত্রে কিন্তু এই প্রস্তাব কিন্তু প্রত্যাখ্যাত হয়ে যায়, এবং যার ফলে কিন্তু এই প্রস্তাবটি বাতিল হয়ে যায় এবং আমাদের যে যুদ্ধবিরতির যে লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের, সেটি কিন্তু আর শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। আর বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভে ভেটো প্রদান করেছিল কিন্তু চীন। অর্থাৎ আমরা জাতিসংঘের সদস্যপদ লাভের ক্ষেত্রে চীন কিন্তু প্রাথমিকভাবে ভেটো প্রদান করেছে, যেহেতু চীনের সাথে পাকিস্তানের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক ওই সময় খুবই খুবই স্ট্রং ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের আমরা জানি যে মহান মুক্তিযুদ্ধের তার যে কন্ট্রিবিউশন, সেটার জন্য কিন্তু দ্য নিউজ উইকস রাজনীতির কবি বা পোয়েট অফ পলিটিক্স হিসেবে আখ্যা দেয়। নিউজ উইক যে ম্যাগাজিন পোয়েট অফ পলিটিক্স হিসেবে বঙ্গবন্ধুকে আখ্যা দিয়েছিল। তো আমাদের এই বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ ছিল হচ্ছে গিয়ে পূর্ব জার্মানি। আর আমরা জানি যে প্রথম স্বীকৃতি দিয়েছিল হচ্ছে গিয়ে ভুটান। আর 6 ডিসেম্বর তারা এই স্বীকৃতি দেয় এবং পরবর্তীতে হচ্ছে কি আমাদেরকে স্বাধীন হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে স্বীকৃতি দেয় হচ্ছে গিয়ে পোল্যান্ড। প্রথম আরব দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইরাক। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় হচ্ছে সেনেগাল।
উত্তর আমেরিকান দেশ হচ্ছে বার্বাডোস, প্রথম দক্ষিণ আমেরিকার দেশ ছিল হচ্ছে ভেনেজুয়েলা, প্রথম মুসলিম দেশ হিসেবে সেনেগাল এবং প্রথম এশিয়া মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হচ্ছে গিয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এই তথ্যগুলো কিন্তু জেনে রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ধরনের প্রশ্ন মানে প্রায়ই কিন্তু এমসিকিউ বা প্রিলিমিনারি এক্সামে আমাদের এসে থাকে। আর বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম জয়েন করে হচ্ছে 1988 সালে, যেটা হচ্ছে ইউনিমগ মিশন। যেটা ইউনিমগের ফুলফিলমেন্ট হচ্ছে ইউনাইটেড নেশনস ইরাক ইরান মিলিটারি অবজারভেটরি গ্রুপ। ইউনাইটেড নেশন বা ইউএন, ইরাক, ইরান, হচ্ছে মিলিটারি অবজারভেটরি গ্রুপ। তো এরকম বিভিন্ন এব্রিভিয়েশন থাকে, এটা ফুল ফর্মটা কিন্তু আপনারা জেনে নেবেন, কজ এই ধরনের প্রশ্ন অনেক সময় চলে আসে। এই ইউনিমগ নিয়ে প্রশ্ন আসলে হয়তো বাংলাদেশের অ্যাফেয়ার্সে আসবে না, হয়তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসতে পারে। তো এই ধরনের জিনিসগুলো সবসময় মানে কোনো একটা টপিক পড়ার সময় এই রিলেটেড যদি অন্য কোনো বিষয় সামনে চলে আসে, ওই বিষয়গুলো কিন্তু জেনে নেওয়া সবসময় মানে হেল্পফুল। যাই হোক, অবজারভেটরি আচ্ছা, ইউনিমগের প্রবলেম। এনিওয়ে, আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত কিন্তু অনেক চলচ্চিত্র হয়েছে, অনেক বই লেখা হয়েছে, অনেক সাহিত্য হয়েছে। এই সম্পর্কেও কিন্তু আমরা মোটামুটি একটু জানার চেষ্টা করব। যেমন জহির রায়হান প্রথম স্টপ জেনোসাইড নামে যে প্রামাণ্যচিত্র তৈরি করেন, তারপর তিনি এস্টেট ইজ বর্ন প্রামাণ্যচিত্র তৈরি করেন, তারপর তানভীর মোকাম্মেল স্মৃতি ৭১, তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের মুক্তির গান, মুক্তির কথা, শাহরিয়ার কবিরের দুঃসময়ের বন্ধু, এগুলো হচ্ছে প্রামাণ্য চলচ্চিত্র। এছাড়াও যুদ্ধভিত্তিক কিন্তু অসংখ্য সিনেমা রয়েছে, বা যেটাকে আমরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বলি, যেমন চাষী নজরুল ইসলামের ওরা ১১ জন, এটা খুবই বিখ্যাত একটা পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি আমরা জানি। তারপর হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফের ৭১-এর যিশু, তানভীর মোকাম্মেলের নদীর নাম মধুমতি, আবার তোরা মানুষ, খানাতর রহমানের আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা। এই ধরনের অসংখ্য চলচ্চিত্র কিন্তু মানে সৃষ্টি হয়েছে আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। তারপর আরো কয়েকটা চলচ্চিত্রের নাম আমরা দেখতে পাচ্ছি, যে সংগ্রাম, চাষী নজরুল ইসলামের শহীদুল হকের কলমিলতা, মুর্শিদুল ইসলামের আমার বন্ধু রাশেদ, তারপরে রিসেন্টলি কিছুদিন আগে 2011 সালে নাসিরুদ্দিন ইউসুফের গেরিলা, দ্বীপ নিভে যায়। এই ধরনের অসংখ্য চলচ্চিত্র কিন্তু মানে আরো রয়েছে, যেগুলো হয়তো রিমার্কেবল এতটা না। তারপরে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র আমরা আমার বন্ধু রাশেদ, যেটা মোহাম্মদ জাফর ইকবালের রচিত আমার বন্ধু রাশেদ বইয়ের অবলম্বনে। তারপর সৈয়দ শামসুল হকের উপন্যাস নিষিদ্ধ লোবান অবলম্বনে কিন্তু যে গেরিলা চলচ্চিত্র সেটাকে রচনা করা হয়। সেটা জাহানারা ইমামের ৭১-এর দিনগুলো কিন্তু খুবই বিখ্যাত রচনা, আমরা সবাই জানি। তো এইটার অবলম্বনে যে নির্মিত চলচ্চিত্র সেটি হচ্ছে গিয়ে দ্বীপ নিভে যায়। তো এই ধরনের অনেক সময় লিঙ্ক আসে যে এই চলচ্চিত্রটি কোন বইয়ের অবলম্বন তৈরি, এই জন্য কিন্তু এই ধরনের ইনফরমেশন গুলো জেনে রাখা খুবই প্রয়োজনীয়। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেকগুলা ভাস্কর্য রয়েছে, আমরা জানি যে অপরাজয় বাংলা, তারপর হচ্ছে স্বোপার্জিত স্বাধীনতা, জাগ্রত চৌরঙ্গী, জাতীয় স্মৃতিসৌধ, এসবগুলো হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। অপরাজয় বাংলার লেখক মানে স্থপতি হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালেদ, স্বোপার্জিত স্বাধীনতার শামীম শিকদার, জাগ্রত চৌরঙ্গী হচ্ছে আব্দুর রাজ্জাক, যেটা হচ্ছে গাজীপুর চৌরাস্তায় দেখা যায়। আর হচ্ছে গিয়ে জাতীয় স্মৃতিসৌধ তো আমরা সবাই জানি সাভারে, এটার স্থপতি হচ্ছে মঈনুল হোসেন। তো এই ইয়েগুলো দেখলে মানে পাশের ছবিগুলো দেখলে কিন্তু আমরা মোটামুটি চিনে ফেলতে পারবো যে কোন কোন স্তম্ভগুলো বা ভাস্কর্যগুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। এই ধরনের ভাস্কর্যগুলোর স্থপতিকে বা কোথায় অবস্থিত, এই ধরনের ইনফরমেশন বা এই ধরনের কোশ্চেনও কিন্তু পরীক্ষায় এসে থাকে। আর আরো কয়েকটা ভাস্কর্য আমরা দেখছি, যে মুজিবনগর স্মৃতিসৌধ, যেটা তানভীর কবিরের স্থপতি, মেহেরপুরে অবস্থিত। বঙ্গবন্ধু বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, যেটা হচ্ছে গিয়ে মিরপুর ঢাকাতে, মোস্তফা হারুন কুদ্দুস হিলি। আর সীমান্ত গৌরব মৃণাল হক, এটা হচ্ছে বিজিবি সদর দপ্তর বা পিলখানায় এটা অবস্থিত। এই সবগুলো কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বা এই থিমটাকে নিয়ে আমাদের ভাস্কর্য। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক অসংখ্য গ্রন্থ রয়েছে, যেগুলো আমরা বাংলা সাহিত্যের জন্য আসলে অনেক সময় পড়ে থাকি। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় বাংলা দেশ অংশ চলে আসতে পারে, মানে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যেহেতু। এর মধ্যে রাবেয়া খাতুনের ৭১-এর নিশান, ফেরারি সূর্য, তারপর জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, বিদায় দেমা, ঘুরে আসি, বুকের ভিতর আগুন, আল মাহমুদের উপমহাদেশ, সেলিনা হোসেনের ৭১-এর ঢাকা, মুনতাসির মামুনের ৭১-এর বিজয় গাথা, সেই সব দিন। মানে এই মুক্তিযুদ্ধ সম্পর্কিত জিনিসগুলো কিন্তু আমাদের মোটামুটি বাংলা সাহিত্য অংশ পড়ার মাধ্যমে কিন্তু কভার হয়ে যায়। শওকত ওসমানের নেকড়ে অরণ্য, দুই সৈনিক,
এইগুলো সবই হচ্ছে কি আমরা বাংলা সাহিত্য অংশ থেকে কিন্তু মোটামুটি পড়া হয়ে গেছে আমি আশা করবো। জাহান্নাম হইতে বিদায়, কৃতদাসের হাসি, জন্ম যদি তব বঙ্গে, এই সবগুলো কিন্তু হচ্ছে কি মুক্তিযুদ্ধ ভিত্তিক মানে গ্রন্থ। আমরা তারপরে বাংলা যে গ্রন্থ সমালোচনা একটা পার্ট থাকে রিটেন অংশে, সেইটার জন্য কিন্তু মুক্তিযুদ্ধ সম্পর্কিত বইয়ের কিন্তু ওভারভিউ মানে অনেক সময় প্রয়োজন হয়। তারপর এম আর আক্তার মুকুলের ওরা চারজন, বিজয় একাত্তর। বিজয় একাত্তর খুবই মানে পপুলার একটা বই। আমি বিজয় দেখেছি, জয় বাংলা, একাত্তরের বর্ণমালা। তারপরে ইমদাদুল হক মিলনের রয়েছে কালো ঘোড়া, রাজাকারতন্ত্র। যাই হোক, এইগুলো কিন্তু সবগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত রচিত কোনো না কোনো গ্রন্থ। তারপর মতিয়া চৌধুরী লিখেছেন দেয়াল দিয়ে ঘেরা, আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত, এটাও কিন্তু খুবই খুবই জনপ্রিয় একটা বই। বিচারপতি আবু সাইদ চৌধুরী লিখেছেন প্রবাসী মুক্তিযুদ্ধের দিনগুলো। এই বইটা থেকে কিন্তু মানে আমাদের প্রবাসী থেকে আমাদের প্রবাসী বাঙালিরা যে মুক্তিযুদ্ধকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য, সারা বিশ্বের সাপোর্ট অর্জনের জন্য কি কিভাবে কাজ করে গেছেন, কি কিভাবে তারা তাদের প্রচেষ্টা চালিয়ে গেছেন, সেই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে জানা যায়। তারপর নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি, আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমাদের বীরাঙ্গনাদের যে সার্বিক অবস্থা, এগুলো নিয়ে লিখিত একটা বই। সবগুলো কিন্তু একটা অসাধারণ মানে গ্রন্থ এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত এবং একেবারে মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড সবগুলো বই। সুফিয়া কামালের একাত্তরের ডায়েরি, নূরজাহান বেগমের একাত্তরের কথামালা। তারপর অ্যান্থনি মাস্কারহান্সের একটা খুবই পপুলার বই, আমরা জানি যে ইংলিশে যিনি লিখেছেন বইটা, দ্য লিগেসি অফ ব্লাড। এটা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নিয়ে কিন্তু বেশ ইতিহাস একটি গ্রন্থ। তারপর দ্য রেপ অফ বাংলাদেশ, তারপর তাহমিনা আলমের দ্য গোল্ডেন এজ, এগুলো কিন্তু বেশ বিখ্যাত বই। আমাদের যে মুক্তিযুদ্ধর সাথে সম্পর্কিত না, বাট আমাদের বিজয়ের সাথে আসলে সম্পর্কিত, যেহেতু আমরা 16 ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে একদম স্বাধীন মানে একদম শত্রুমুক্ত দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে পরিচিতি লাভ করেছি। তো তারপরে কিন্তু আমাদের আস্তে আস্তে জাতীয় অনেক বিষয়ের প্রতি এসেছে। তারপর কিছু বিষয় আমাদের আগে থেকেই ছিল, যেমন আমাদের জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। তারপর জাতীয় সংসদে আমাদের মোট আসন হচ্ছে 350টি, 300টি হচ্ছে আমাদের নির্ধারিত আসন, আর 50টি হচ্ছে সংরক্ষিত আসন। অর্থাৎ আমাদের 1 নম্বর আসন হচ্ছে পঞ্চগড়ে এবং 300তম আসন হচ্ছে বান্দরবানে, বাকি 50টি হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। আর রাঙামাটি, এই কথাটি বলতে গেলে একটা ইনফরমেশন আপনাদের জানিয়ে দিই, যে আপনারা হয়তো জানবেন যে আমাদের কিছুদিন আগে বলতে আমাদের সংবিধানের 17তম সংশোধনী জন্য শুধুমাত্র ওই যে আমাদের 50টি সংরক্ষিত নারী আসন, যেটা এটার মেয়াদ বৃদ্ধি করার জন্য কিন্তু সংবিধানের 17তম যেই আমাদের কারেকশনটি হয়েছে সেটি। আর যেটা বলছিলাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, 3টি জেলায়, প্রত্যেকটি জেলায় মাত্র 1টি করে সংসদীয় আসন রয়েছে, অর্থাৎ আমাদের মোট আসন এখানে হচ্ছে 3টি। আর জাতীয় কিছু ইনফরমেশন আমরা যদি একটু দেখে নিই, জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছেন লুই আইক্যান, এটা হচ্ছে 1982 সালে উদ্বোধন করা হয়। তারপর জাতীয় সংসদের প্রথম স্পিকার হচ্ছেন মোহাম্মদ উল্লাহ। জাতীয় সংসদ ভবন হচ্ছে 9 তলা। আমাদের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে 7ই মার্চ 1973 সালে, এটা আসলে আমাদের স্বাধীনতা পরবর্তী প্রথম যে জাতীয় নির্বাচন সেটি। আর বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে কি 7ই এপ্রিল 1976 সালে। আর কিছু বিষয় আমরা আমাদের বাংলাদেশ সরকার ব্যবস্থায় আমরা আলোচনা করেছি, যে বাংলাদেশের সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। আমাদের এই যে ভোটাধিকারের ক্ষেত্রে সর্বনিম্ন বছর হচ্ছে 18 বছর, প্রধানমন্ত্রী হবার ক্ষেত্রে 25 বছর এবং রাষ্ট্রপতি হবার ক্ষেত্রে একজন ব্যক্তির সর্বনিম্ন বয়স হতে হবে 35 বছর। আর আমাদের যে জাতীয় প্রতীক, এই জিনিসটা একটু দেখে নিন, যে আমাদের জাতীয় প্রতীক, যদিও এই জিনিসটা আসলে মেইনলি ব্রিটেনের সময় লেগে মানুষের প্রয়োজন হয়, যে জাতীয় প্রতীকটা কিরকম, উভয় দুই পাশে হচ্ছে গিয়ে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল ছাপলা, তার মাথায় হচ্ছে পরস্পর সংযুক্ত 3টি পাতা, মানে পাট গাছের পাতা, আর উভয় পাশে 2টি করে তারকা। এটা হচ্ছে আমাদের জাতীয় প্রতীক। জাতীয় বিষয়গুলোর মধ্যে আমাদের আরো রয়েছে আমাদের জাতীয় সঙ্গীত, যেটা রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু, এবং তার সুরক্ষিত আমার সোনার বাংলা এর প্রথম 10 চরণ, অনুষ্ঠানে বাজানো হচ্ছে প্রথম 4 চরণ। সাধারণত বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা ও সুরকার হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা সকলে জানি যে চল 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 এই কবিতার প্রথম 21 লাইন হচ্ছে আমাদের রণসঙ্গীত। এরপর আরো কিছু খুব বেসিক ইনফরমেশন আমরা একটু দেখে নিই। এই জিনিসগুলো আসলে সবই কম বেশি আমাদের জানা রয়েছে, শুধুমাত্র একটু রিক্যাপ করা, প্লাস হচ্ছে গিয়ে আমাদের দেশ সম্পর্কিত মানে বিজয়ের সাথে সম্পর্কিত যে মানে একটা রাষ্ট্র যখন স্বাধীন হয়ে যায়, বিজয় লাভ করে, তখন যে যে জিনিসগুলো আসলে তাদের আস্তে আস্তে অর্জিত হয়, এই জিনিসগুলো কিন্তু একটু রিক্যাপ করে দেওয়া আপনাদেরকে। যাই হোক, জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 10:6। আমাদের বর্তমান জাতীয় পতাকা গৃহীত হয় 1972 সালের 17 জানুয়ারিতে। আমাদের রাষ্ট্রীয় যে মনোগ্রাম,
এর তারকা চিহ্ন হচ্ছে 4টি, অর্থাৎ দুই পাশে 2টি করে তারকা। আর এই ডিজাইনের নাম হচ্ছে ANA সাহা। আমাদের জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধের নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। এটা কিন্তু একটা পুরো ইনফরমেশন যা অনেক সময় মিস করে যায়, যে আমাদের জাতীয় স্মৃতিসৌধের নামটা কিন্তু আমাদের জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় স্মৃতিসৌধের ফলক রয়েছে 7টি। এই ধরনের আপাতত দৃষ্টিতে মনে হয় খুবই সাধারণ ইনফরমেশন, বাট এগুলো কিন্তু সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখা, কেননা এইখান থেকে কিন্তু প্রশ্ন আসেই। জিনিসগুলো সোজা মনে হলেও কিন্তু BCS এর প্রশ্নে কিন্তু এই ধরনের কমন কিছু প্রশ্ন থাকে। তো এই ধরনের প্রশ্ন যাতে কখনো ভুল না হয়ে যায়, এই জন্য কিন্তু আমরা সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখবো। আর এখানে আমি আপাতত যেহেতু আলোচনা করছি না, শুধুমাত্র একটু মনে করিয়ে দেওয়া যে এই ধরনের ইনফরমেশন গুলো কিন্তু আমাদের সবসময় আপডেট বা মাথায় রাখতে হবে। যাই হোক, আমাদের জাতীয় উদ্যান হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। মুক্তিযুদ্ধ দিবস হচ্ছে 1 ডিসেম্বর। একটু আগে আমরা আলোচনা করেছিলাম। জাতীয় প্রতীকের ডিজাইনার হচ্ছে কি কামরুল হাসান। আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার, অর্থাৎ আমাদের যেই দুই পাশে শাপলার দুই পাশে ধানের শীষের যে প্রতীকটা, ওটা হচ্ছে আমাদের ডিজাইন হচ্ছে কামরুল হাসান। আর মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে শিবনারায়ণ দাস, অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে 1971 সালের 2রা মার্চে প্রথম ঢাকা ইউনিভার্সিটি উত্তোলন করা হয়। আর বর্তমান যে জাতীয় পতাকা, অর্থাৎ যেটা থেকে আমাদের যেই মানচিত্রটা সরিয়ে ফেলা হয়েছে, সেটার হচ্ছে চিত্রশিল্পী কামরুল হাসান। যেটা বলছিলাম যে আমাদের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হচ্ছে 2রা মার্চ, যেটা আমাদের জাতীয় পতাকা দিবস নামে পরিচিত 1971 সালে। আর জাতীয় সঙ্গীত গাওয়া সহ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে 3রা মার্চ 1971 সালে পল্টন ময়দানে। আর আমাদের যে বাংলাদেশের ক্রীড়া যে সঙ্গীতের রচয়িতা, সেটা হচ্ছে সেলিমা রহমান। আর সুরকার হচ্ছে খন্দকার নুরুল আলম। আর আমাদের কাবাডিকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয় হচ্ছে 1972 সালে, অর্থাৎ আমাদের স্বাধীনতা, আমাদের বিজয় লাভের পর থেকে। আরো খুবই একদমই বেসিক জিনিস, আপনার জাস্ট এট এ গ্লান্স দেখে নেবেন। আমাদের জাতীয় বৃক্ষ হচ্ছে কি আম গাছ, জাতীয় ফল কাঁঠাল, ফুল শাপলা, পাখি দোয়েল, পশু রয়্যাল বেঙ্গল টাইগার, মাছ ইলিশ, জাতীয় বন সুন্দরবন। খুবই এগুলো সবাই জানে, জাস্ট তবুও একটু রিক্যাপ করিয়ে দেওয়া আর কি। আরো কিছু জাতীয় বিষয়াবলী আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, জাদুঘর শাহবাগ ঢাকা, গ্রন্থাগার হচ্ছে আগারগাঁওয়ে অবস্থিত। তারপর চিড়িয়াখানা হচ্ছে জাতীয় ঢাকা মিরপুরে যে চিড়িয়াখানা রয়েছে সেটা। সংবাদ সংস্থা হচ্ছে বা বাংলাদেশ সংবাদ সংস্থা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। জাতীয় পার্ক হচ্ছে গিয়ে শহীদ জিয়া শিশু পার্ক, অর্থাৎ আগে শাহবাগের পাশে যেটা। জাতীয় খেলা হচ্ছে কাবাডি। জাতীয় উদ্যান তো সোহরাওয়ার্দী উদ্যান। গুরুত্বপূর্ণ বিষয় অনেকগুলো জাতীয় দিবস রয়েছে আমাদের। আমরা তো জানি যে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 15ই আগস্ট জাতীয় শোক দিবস। এছাড়াও আরো কিছু রিমার্কেবল দিবস রয়েছে, যেমন 10ই জানুয়ারি হচ্ছে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস, 17ই এপ্রিল মুজিবনগর দিবস, জাতীয় জনসংখ্যা দিবস হচ্ছে 2রা ফেব্রুয়ারি, সংবিধান দিবস হচ্ছে 4ই নভেম্বর। সংবিধান অংশে এই আলোচনাটা আমরা করবো। জাতীয় পতাকা দিবস হচ্ছে যে 2রা মার্চ 1971 সালে, যেহেতু প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। আর সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে 21শে নভেম্বর, কারণ আমরা যদি রিকল করি যে 21শে নভেম্বর তারিখে কিন্তু ভারত বাংলাদেশের যৌথ যেই বাহিনীটি গঠন করা হয়। তো এই যৌথ বাহিনী যেহেতু 21শে নভেম্বর গঠন করা হয়েছিল, তো এই জন্য এটা 21শে নভেম্বর কিন্তু সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আরো কিছু দিবস আমরা দেখতে পাচ্ছি। জাতীয় পাট দিবস রয়েছে 6ই মার্চ, কর দিবস 30শে নভেম্বর, শিশু দিবস 17ই মার্চ। এটা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর সাথে মিল রেখে, আসলে আমাদের বঙ্গবন্ধু যেহেতু শিশুদের অনেক ভালোবাসতেন, এর সাথে মিল রেখে কিন্তু 17ই মার্চকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14ই ডিসেম্বর, গণহত্যা দিবস 25শে মার্চ, আর কৃষি দিবস হচ্ছে 1 অগ্রহায়ণ। আর আমাদের প্রথম রাষ্ট্রপতি আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ। আর জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ। আমাদের মুজিবনগর সরকারের যেই গঠন প্রণালী ছিল, সেখান থেকে আমরা দেখতে পেয়েছি সেটা। আমাদের প্রথম বিচারপতি ছিলেন হচ্ছে ASM সায়েম। প্রথম পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী HM কামরুজ্জামান। অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী। ওনারা সবাই কিন্তু মুজিবনগর সরকারের ক্যাবিনেট মেম্বার ছিলেন। প্রথম অ্যাটর্নি জেনারেল হচ্ছে H খন্দকার। প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 1973 সালে 7ই মার্চে। আর প্রথম সেনাবাহিনীর প্রধান জেনারেল MAJ ওসমানী, যিনি আমাদের হচ্ছেন মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কিন্তু ছিলেন। প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন AK খন্দকার, যিনি কিন্তু ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে মহান মুক্তিযুদ্ধে ছিলেন। প্রথম নির্বাচন কমিশনের বিচারপতি মোহাম্মদ ইদ্রিস, যার নেতৃত্বে 1973 সালের যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম VC স্যার
পিজে হার্স, এটা অবশ্য আমাদের মানে যুদ্ধের আগের অনেক ঘটনা। যাই হোক, আমাদের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভিসি স্যার এফ রহমান। আরো কিছু প্রথম এবং আমাদের জাতীয় বিষয়গুলি আমরা একটু দেখে নিচ্ছি। বাংলাদেশের প্রথম ব্যাংক গভর্নর হচ্ছেন এএনএম হামিদুল্লাহ। তারপর প্রথম রণতরী বিএনএস পদ্মা, ইনফরমেশন কভার হয়েছে। প্রথম জ্ঞান মাস্টার হচ্ছে নিয়াজ মোর্শেদ। প্রথম বিমান চালু করা হয় 4 ফেব্রুয়ারি 1972 সালে, মানে আমাদের দেশ থেকে। প্রথম মুদ্রা চালু করা হয় 4 মার্চ 1972 সালে। প্রথম জাদুঘর উদ্বোধন করা হয়েছে বরেন্দ্র জাদুঘর 1910 সালে। প্রথম বাণিজ্য জাহাজ বাংলার দূত। প্রথম পতাকা উত্তোলন করেন কিন্তু কে? আসম আব্দুর রব। অর্থাৎ 1971 সালে 2রা মার্চ যে প্রথম পতাকাটা উত্তোলন করা হয়, এটা উত্তোলন করেছেন তৎকালীন ডাকসুর ভিসি আসম আব্দুর রব। আর প্রথম রঙিন টেলিভিশন চালু করা হচ্ছে 1 ডিসেম্বর 1980 সালে। অর্থাৎ আমাদের বিটিভির প্রথম যে রঙিন সম্প্রচার, সেটা হয় হচ্ছে 1980 সালে। এখানে আরো কয়েকটা আমরা প্রথম ইনফরমেশন দেখতে পাচ্ছি যে সারদা পুলিশ যে একাডেমি, সেটা প্রথম অধ্যক্ষ হচ্ছে মেজর চেলসি। আর স্বাধীনতার এই ইনফরমেশন চেঞ্জ হবে, এটার প্রথম স্বীকৃতি দানকারী দেশ হবে আসলে ভুটান। আর স্বাধীনতা স্বীকৃতির প্রথম আরব দেশ হচ্ছে কি ইরাক। মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। এই জিনিসগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তারপরে হচ্ছে গিয়ে বাংলাদেশের প্রথম রাজধানী হয় 1610 সালে। এগুলো কিছু র্যান্ডম ইনফরমেশন, কিন্তু আমাদের যেহেতু বিজয় এবং প্রথম এর সাথে সম্পর্কিত, আমাদের বিজয় অর্জনের পর প্রথমের সাথে সম্পর্কিত, এই জন্য ইনফরমেশন গুলো একটু একসাথে কম্পাইল করে রাখা আর কি। প্রথম আদমশুমারি হয় হচ্ছে 1974 সালে। প্রথম যে ক্যাডেট কলেজ রয়েছে সেটা হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রামের অবস্থিত। আমাদের বাংলাদেশে বর্তমানে ক্যাডেট কলেজের সংখ্যা হচ্ছে মোট 12টি। আর গণপরিষদের প্রথম স্পিকার হচ্ছে শাহ আব্দুল হামিদ। আর গণপরিষদের প্রথম অধিবেশন বসে হচ্ছে কি 10 এপ্রিল 1972 সালে। বাংলাদেশের প্রথম বাংলা ছায়াছবি হচ্ছে গিয়ে মুখো, সেটা ছিল হচ্ছে নির্বাক চলচ্চিত্র। আর প্রথম বিদেশি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেন হচ্ছে ইন্দিরা গান্ধী, ভারতের। তিনি আছে। আর বাংলাদেশের প্রথম বিমান সংস্থা গঠন করা হয় 1972 সালে। প্রথম অস্থায়ী সরকার তো আমরা জানি যে 17 এপ্রিল 1971 সালে সরকার গঠন করে। আরো কিছু প্রথম, বাংলাদেশের প্রথম নির্বাচিত মেয়র হচ্ছে, মানে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হচ্ছেন মোহাম্মদ হানিফ। আর প্রথম মহিলা বিচারপতি নাজমুল আরা সুলতানা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম মহিলা বিচারপতি হচ্ছেন নাজমুল আরা সুলতানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপমহাদেশী ভিসি হচ্ছেন কি স্যার এফ রহমান, যিনি আবার প্রথম মুসলমান ভিসিও ছিলেন। আর বিশ্বকাপ ক্রিকেট প্রথম খেলা হয় হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ডের সাথে। আমাদের ক্রিকেটের প্রথম অধিনায়ক হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। মানে বিশ্বকাপ ক্রিকেটে প্রথম নিরক্ষর মুক্ত জেলা হচ্ছে মাগুরা। বাংলাদেশের প্রথম অলিম্পিক অংশগ্রহণ করেছে 1984 সালে। কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেছে 1978 সালে। আমাদের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। বাংলাদেশ প্রথম মানে ক্রিকেটে অংশগ্রহণ করেছে 1999 সালে, অর্থাৎ কেনিয়াকে হারিয়ে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জেতার পরে বাংলাদেশ 1999 সালে কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করে। বাংলাদেশের ক্রিকেটে প্রথম জয়লাভ করেছে স্কটল্যান্ডের বিপক্ষে। প্রথম টেস্ট জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে, এবং একই সিরিজে কিন্তু বাংলাদেশ মানে জিম্বাবুয়ের সাথে প্রথম টেস্ট সিরিজ জয়লাভ করে। প্রথম মহিলা সিটি মেয়র হচ্ছে ডক্টর সেলিনা হায়াত আইভি। প্রথম এভারেস্ট জয় হচ্ছে মুসা ইব্রাহিম। প্রথম নারী এভারেস্ট জয় হচ্ছে নিশাত মজুমদার। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি হচ্ছে অধ্যাপক ফারজানা ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। প্রথম মহিলা স্পিকার ছিল ডক্টর শিরিন শারমিন চৌধুরী। উপমহাদেশের প্রথম কর আর্কাইভ বাংলাদেশে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হচ্ছে লীলা নাগ। তারপর প্রথম মহিলা অধ্যক্ষ হচ্ছেন সুফিয়া আহমেদ। বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম সামরিক নারী বৈমানিক হচ্ছে নাইমা হক এবং তামান্নাই লুৎফি। এই ইনফরমেশনটা কিন্তু আমরা বিভিন্ন সময় পত্রিকায় দেখেছি। তো যাই হোক, এই প্রথম নারী, প্রথম কোনো মানে পজিশন হোল্ডার, প্রথম কোনো অ্যাচিভার, এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে। তো আপাতত দৃষ্টিতে একটু বোরিং মনে হলো, জিনিসগুলো কিন্তু মানে পড়া লাগে, মানে ভালো করার জন্য আসলে প্রয়োজন এই জিনিস, মানে প্রথম জিনিসগুলো। এই ছিল আমার মোটামুটি বাংলাদেশ সম্পর্কিত বা আমাদের মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের বিষয়গুলো, এবং মুক্তিযুদ্ধ অর্জনের পর আমাদের বেশ কিছু অর্জন, আমাদের প্রথম
কিছু স্থাপনা, আমাদের কিছু ভাস্কর্য, আমাদের জাতীয় বিষয়গুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা। তো প্রথমে যে কথাটা বলছিলাম যে আমাদের এই আলোচনা কিন্তু অনেক ভাস্ট। আমাদের যেহেতু এই সেগমেন্ট থেকে প্রশ্ন আসবে, সবসময় 4টা বা 5টা প্রশ্ন এসে থাকে, সুতরাং এই সেগমেন্ট নিয়ে আসলে হেলা ফেলার কোনো সুযোগ নেই। এই সেগমেন্টটা খুবই ভালো করে পড়তে হবে এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে ওই প্রশ্নগুলো ধরে ধরে ওই টপিকগুলা, মানে ধরে নিলাম যে একটা প্রশ্ন এসছে আমার হচ্ছে গিয়ে মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী, আমার পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন। তো তখন আমি যে কাজটা করবো যে পররাষ্ট্রমন্ত্রীটা তো বললাম, অন্যান্য মন্ত্রীরা আসলে কে কোন দায়িত্বে ছিলেন এই জিনিসগুলো আমরা দেখে নিব। একইভাবে আমরা এভাবে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন অ্যানালিসিস করব এবং এই বাংলাদেশ সম্পর্কিত, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত যাবতীয় তথ্য খুব ভালো করে পড়ে ফেলার চেষ্টা করবো। এই সেগমেন্টটা বেশি পড়ার মতো কোনো লস নাই। এই সেগমেন্টটা আমি যত বেশি পড়বো, যত বেশি জানবো, আমার বিসিএস পরীক্ষার জন্য আমি তত আগিয়ে যাবো। কারণ শুধুমাত্র প্রিলিমিনারি কিন্তু শেষ না, এই সেগমেন্টটা আমি যদি অনেক বেশি পড়ি আমার রিটেনে হেল্প করবে এবং আলটিমেটলি আমার ভাইবাতে তো অবশ্যই হেল্প করবে। তো এই জন্য মুক্তিযুদ্ধ সেগমেন্ট নিয়ে মানে যত বেশি পড়াশোনা করা যায় আমাদের বিসিএস পড়ার জন্য তত বেশি কিন্তু লাভ হবে। এবং এই তথ্যগুলোর জন্য কিন্তু সবসময় একটু ভেরিফাই করে নেওয়া, যে একটা তথ্য হয়তো এদিক সেদিক হয়ে যেতে পারে, এর জন্য গুগল করে নেওয়া বা পেপারে দেখা বা কোনো বই ঘেটে সবসময় কারেক্ট ইনফরমেশনটা জানার আমরা চেষ্টা করবো। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন এবং এই গাইডলাইনটা কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো বেশি করে পড়াশোনা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।